দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিজে করি 1.2। এটা ঠিক আছে, এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে দেখো যে অঙ্কগুলো আছে এগুলো আমরা ঐকিক নিয়মের সাহায্যে আমরা করব। ঐকিক নিয়ম তোমরা জানো, আর না জানলে এখান থেকে যা জানতে পারবে তোমরা। আশা করি তোমরা ঐকিক নিয়ম শিখেছো ক্লাস 6-এ, ঠিক আছে। আর যদি কিছু না শেখা হয়ে থাকে বা একটু কোথাও গলদ থেকে থাকে, তাহলে এই ভিডিওতে তোমরা সেটা জানতে পারবে। চলো তাহলে আমরা শুরু করি। প্রথম যে অঙ্কটা আছে দেখো কি বলেছে, একটা চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তারপর আছে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে। তাহলে এখানে দেখো একটা হচ্ছে চাকাটা ঘুরছে আর কত মিটার পথ যাচ্ছে সেটা বলেছে। এবার বলেছে ওই কত মিটার, আবার বলেছে 98 মিটার পথ যেতে যেতে তার কত সময় লাগবে। প্রথমে 77 মিটার পথ যেতে তার 55 বার ঘুরতে হয়, ঠিক আছে। তাহলে এবার বলেছে 98 মিটার পথ যেতে তার কতবার ঘুরতে হবে, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। তাহলে আমরা কী লিখব, দেখো দেখো 77 মিটার পথ যেতে চাকাটি ঘোরে কত 55 বার। তাহলে এবারে 98 মিটার পথ যেতে বার করতে হবে। সেই জন্য আমাকে কী করতে হবে, আগে 1 মিটার যেতে কত যায় সেটা বার করি। তাহলে 1 মিটার পথ যেতে চাকাটি ঘুরবে কত, তোমার 1 মিটার যেতে চাকাটি ঘুরবে, তাই তো। তাহলে 1 মিটার গেলে চাকাটি কমবার ঘুরবে না বেশিবার ঘুরবে, কমবার ঘুরবে। যেহেতু কমবার ঘুরবে তাহলে কী হবে, মানে এর তুলনায় কম। 7 মিটার যেতে যতবার ঘুরে 1 মিটার যেতে তার থেকে কমবার ঘুরবে নিশ্চয়ই। সেই জন্য আমরা কী করব, 55কে 77 দিয়ে ভাগ করব। তাই এখানে 55/77 এতবার। বোঝা গেল, ভাগ করব কখন, যখন কম হবে তখন ভাগ করব। এবার দেখো বলেছে 98 মিটার পথ, তাহলে অতএব লিখব এত মিটার পথ যেতে কতবার ঘুরবে, তাহলে এবারে বেশি হবে। সেই জন্য এটাকে আমরা কী দিয়ে গুণ করব, এই 98 দিয়ে গুণ করব। 55/77 ইন্টু 98 এতবার। এবার এটা আমরা কাটাকাটি করে দেখব কী আসে। দেখো 11 দিয়ে যদি কাটি, উপরে 5 নিচে 7, 7 দিয়ে এটা কাটাটি যাবে, 7 একে 7, 4 7 28, তাহলে 14, 5 14 কত 70 হয়, 4 5 20 আর 7 70 এতবার। তাহলে কী হলো, 98 মিটার পথ যেতে চাকাটি 70 বার ঘুরবে। তাহলে অতএব লিখে দেবে নিচে যে 98 মিটার পথ যেতে ওই চাকা 70 বার ঘুরবে, ঠিক আছে। এটাই এটাই শেষে লিখে দেবে। এটাই তো যা জানতে চেয়েছে যে 98 মিটার পথ যেতে কতবার ঘুরবে, তা লিখে দেবে অতএব 98 মিটার পথ যেতে ওই চাকা 70 বার ঘুরবে। বোঝা গেল, এটাই হলো ঐকিক নিয়ম। ঐকিক নিয়মটা কেমন, যে প্রথমে যেটা বলে দেওয়া থাকবে সেটাকে একে কত হয় সেটা বার করতে হবে, যা বলে দেওয়া থাকুক, ঠিক আছে। ধরো 10টা কলার দাম বলে দিয়েছে 20 টাকা, তাহলে একটা কলা কতবার বার করতে হবে, তারপরে বলবো, তারপর যতগুলো বলেছে সে কটা বার করবে। 10টা কলার দাম ধরো 20 টাকা, এবার বললো যে 50টা কলার দাম তাহলে কত, ঠিক আছে। তখন আগে একটা কলা কত বার করতে হবে, তারপরে 50টা। এটাই হলো ঐকিক নিয়ম। ঐকিক মানে এক, এই একে বার করে নিয়ে তারপরে বার করা, সেই জন্য এই নিয়মটাকে বলা হচ্ছে ঐকিক নিয়ম। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো দুইয়ের দাগেরটা। দুই দাগেরটা কী বলেছে, দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, মানে সপ্তাহে একদিন, 7 দিনের মধ্যে একদিন যায় সাঁতার শিখতে। এবার বলেছে 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায়। এবারে বার করতে বলেছে 364 দিনে সে কতদিন সাঁতার শিখতে যায়, এটাই। তাহলে ঐকিক নিয়মে আমরা এটাও বার করব। কী লিখতে হবে, দেখো এখানে লিখব দীপ্তার্ক সাঁতার শিখতে যায় 7 দিনে একদিন, আর 7 দিনের মধ্যে একদিন। তাহলে দীপ্তার্ক সাঁতার শিখতে যায় একদিনের মধ্যে কতদিন হবে, 1/7 ভাগ হয়ে যাবে, তাই তো, কম হবে মানে ভাগ করব। দীপ্তার্ক সাঁতার শিখতে যায়, এবার বলেছে কত 364 দিনে, 364 দিন। তাহলে বেশি হবে, তাহলে গুণ করতে হবে। তাহলে 1/7 গুণ 364 এতদিন। তার মানে এটা 7 দিয়ে কাটাকাটি করলে কত, 5 7 35, 7 2 14, মানে 52 দিন। তাহলে এবার লিখব কি, অতএব যে 364 দিনে সে মোট 52 দিন সাঁতার শিখতে যায়, ঠিক আছে। এই কথাটা লিখে নেবে। তিনেরটা কী বলেছে, কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, প্রত্যেক দিস্তায়
মানে এক দিস্তায় 24টি কাগজ আছে। 24টা কাগজ আছে কত? এক দিস্তায়। তাহলে কত দিস্তা বলেছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে, তাই তো, কত দিস্তা কাগজ কিনবে। ঠিক আছে, কত দিস্তা কাগজ কিনবে। দেখো 24টি কাগজে কত হয়? এক দিস্তা। আর 120টি কাগজ তাহলে কত হবে বা বার করতে হবে। 120টি কাগজে কত দিস্তা হয় জানলেই আমরা জানতে পারবো আমরা তার কত দিস্তা কাগজ লাগবে, কারণ তার তো 120টা কাগজ প্রয়োজন। আর 120টা 24টা কাগজ মানে এক দিস্তা, তাহলে 120টা কাগজ মানে ক দিস্তা সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, চলো দেখো লিখবো। প্রথমে 24টি কাগজ থাকে এক দিস্তায়, বা কাগজ আছে এক দিস্তায়, এটা লিখতে পারি, থাকে বা আছে যে কোনো একটা। তাহলে এবার বার করতে হবে, একটা কাগজ থাকে কত হবে? 1/24, এটা ভাগ হবে, কারণ কম হবে মানে ভাগ, এত দিস্তায়। বার করতে হবে কত? অর্থাৎ 120টি কাগজ, 120টি কাগজ থাকে কত? 120, 1/24 ইন্টু 120, এটা গুণ হবে, কেন কি আগের মতো এটা বেশি হবে মানে গুণ। তাহলে এটা কাটাকাটি করলে দেখো 12 দিয়ে কাটছি, 12 দোকানে 24, 12 10, 2 দিয়ে 5, তার মানে 5 দিস্তা। ঠিক আছে, তাহলে এবার লিখবো কি? শেষে লিখবো কবিতা কত দিস্তা কাগজ কিনবে, তাহলে লিখবো কি? অতএব কবিতা 5 দিস্তা কাগজ কিনবে, দিস্তা কাগজ কিনবে। ঠিক আছে, এটাই লিখবে, কবিতা 5 দিস্তা কাগজ কিনবে। চারটা কী বলেছে? 1 ডজন ডিমের দাম 48 টাকা, তাহলে 32টা ডিমের দাম কত? 1 ডজন মানে কত? 1 ডজন মানে হচ্ছে 12টা, 1 ডজন মানে 12টা। ঠিক আছে, 12টি, 1 ডজন মানে 12টি। তাহলে 1 ডজন মানে 12টা ডিমের দাম 48, তাহলে 32টা ডিমের দাম কত সেটা বার করতে হবে। ঠিক আছে, দেখো এইভাবে লিখবে, 1 ডজন মানে 12টি ডিমের দাম 48 টাকা, তাহলে একটা ডিমের দাম কত হবে? 48/12, এটা কমে যাবে, ভাগ করতে হবে। তাহলে অতএব 32টা ডিমের দাম হবে কত? 48/12 ইন্টু 32। তাহলে এবার কাটাকাটি যদি আমরা করি, এটা যদি আমরা 4 দিয়ে করি, 3 4 12, 4 8 32, এবার 3 দিয়ে 3 16 48, 8 6 48, 8 8, 4 12, এত টাকা। ঠিক আছে, তাহলে কত হলো? 32টা ডিমের দাম হয়ে যাবে 128 টাকা। তারপর লিখবে কি? কত বলেছে? 32টি ডিমের দাম কত, তাহলে লিখবে এখানে অতএব 32টি ডিমের দাম 128 টাকা। ঠিক আছে, দেখো বলেছে কি প্রতিদিন 5 ঘন্টা, 5 ঘন্টা কাজ করলে 30 দিনে 1 টাকা শেষ করা যায়। তাহলে প্রতিদিন যদি সে 6 ঘন্টা কাজ করে, তাহলে কত দিনে ওই কাজটা শেষ করবে, তাই তো, সেটা জানতে চেয়েছি। তাহলে দেখো এটা আমরা ঐকিক নিয়মে করব। দেখো প্রতিদিন, এটা লিখব, প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে একটি কাজ শেষ করা যায় 30 দিনে। ঠিক আছে, শেষ করা যায় 30 দিনে। তাহলে এবারে প্রতিদিন 1 ঘন্টা, 1 ঘন্টা বার করব। 1 ঘন্টা কাজ করলে এটা যা আছে তাই, সেটাই সবগুলো কাজ করে শেষে এটা লিখতে হবে। আর ওগুলো আর লিখলে জায়গাটা বড় হবে, সেটা লিখছি না, ওটাই লিখবে। কাজ করা যায়, তাহলে এটা কতদিন হবে? কম হবে, মানে 30কে 5 দিয়ে ভাগ, এত দিনে। তাহলে অতএব প্রতিদিন 6 ঘন্টা, 6 ঘন্টা কাজ করলে একটি কাজ শেষ করা যায় কত? 30/5 ইন্টু 6, তাই তো। দেখো এবার দেখো 1 ঘন্টা কাজ করলে, এটা একটু দেখো, 1 ঘন্টা কাজ করলে তোমার কত দিন লাগবে? 1 ঘন্টা কাজ করলে, 1 ঘন্টা কাজ করলে সেখানে তোমার বেশি দিন লাগবে। 1 ঘন্টা যদি প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করে, তাহলে এইখানে একটু ব্যাপারটা উল্টে যাবে, এখানে কিন্তু তোমার ভাগ হবে না, এটা আমাদের ভুল হয়েছে লেখা। দেখো 5 ঘন্টা করে কাজ করলে 30 দিনে শেষ হয়, কিন্তু যদি 1 ঘন্টা করে কাজ করলে তাহলে তো বেশি লাগবে, বেশি দিন সময় লাগবে, তাই তো। তাহলে সেই জন্য এটা গুণ হবে, এখানে গুণ হবে, এখানে এটা গুণ হবে। আর 6 ঘন্টা করে কাজ করলে তাহলে কি কম সময় লাগবে, মানে কম দিন লাগবে, তাহলে এবারে এখানে ভাগ হবে, 30 ইন্টু 5/6। বোঝা গেল? এটার ক্ষেত্রে উল্টো, মানে বেশি হলে উল্টো নয়, মানে এটাই মনে রাখবে, বেশি সময় লাগলে গুণ, আর কম যদি সময় লাগে তখন সেটা ভাগ। সবসময় যেটা বলেছি, কম হলে কোনো কাজ, কোনো যে আগের অঙ্কগুলো দেখলে প্রত্যেকটা কম লেগেছিলো প্রথমটা একদিনে, সেজন্য বেশি হয়েছে, সেজন্য আমরা সেখানে ভাগ করেছিলাম। এখানে যেহেতু 1 ঘন্টায় কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি তোমার বেশি সময় লাগবে, সেই জন্য এখানে গুণ হয়েছে। ঠিক আছে, বেশি হলে গুণ, কম হলে ভাগ। তাহলে এখানে দেখো কাটাকাটি করলে 5, তার সময় লাগছে কত? 5 × 25, 25 দিন সময় লাগবে। 5 ঘন্টা করে কাজ করলে তার 30 দিন লাগতো, 6 ঘন্টা করে কাজ করলে তার সময় লাগবে কত? 25 দিন।
তা লিখবে শেষে কি প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে, অতএব লিখবে প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে, মানে 25 দিনে সেই কাজ শেষ করা যাবে। ঠিক আছে, এটাই। এবারে 6টা কী বলেছি, কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 মূল্য, 5/7 মূল্য হচ্ছে অংশ, এর মূল্য 2825 2825 টাকা। তাহলে ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 মূল্য কত হবে সেটা বার করতে হবে। ঠিক আছে, চলো এবার দেখো, কোনো সম্পত্তির এটা লিখতে হয় মোট পরিমাণের 5/7 মূল্য এত দেয়। তাহলে বার করবো 1 অংশের মূল্য কত। 1 অংশ মানে কি পুরোটা, 5/7 থেকে 1 অংশটা বেশি। তাহলে 1 অংশ বেশি যখন, তাহলে কী করতে হবে, এখানে বেশি হলে আমরা বলেছি গুণ করব। কিন্তু এখানে দেখো, এখানে যেহেতু এই সংখ্যাটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, ভগ্নাংশ সংখ্যা যখন গুণ করব তখন কিন্তু এটা কমে যাবে। দেখো এটার ক্ষেত্রে এটা যেহেতু 1-এর থেকে ছোটো ভগ্নাংশ, তাই ছোটো ভগ্নাংশ দিয়ে গুণ করলে কি হবে, সেটা কমে যাবে। সেজন্য এখানে কি করতে হবে, ভাগ করব। এটা 1 অংশের মূল্য বেশি হলেও এখানে ভাগ করতে হবে, ভাগ করলেই তবে বেশি হবে। দেখো কেন বলছি, এটা এটা না, আমি যদি এটা যদি 15 হতো, দেখো ধরো 15 টাকা, তাহলে দেখো 15কে যদি আমি 5/7 দিয়ে গুণ করি, আর 15কে যদি আমি 5/7 দিয়ে ভাগ করি, তাহলে কি হয় দেখো তো, কোনটা বেশি হয়, কোনটা বেশি হয়। 5/7 দিয়ে ভাগ করার অর্থ কি, মানে 15 গুণিতক 7/5, তাই তো। তাই দেখো এটা কাটাকাটি করলে 5 3 3 7 21 হয় এটা, আর এটা গুণ করলে কত হয় দেখো, 5×5 = 75, 75/7। তার মানে এটা কত হচ্ছে, 7 দিয়ে ভাগ করলে 7 10 7 থেকে 7 10 70, 10 10 পূর্ণ আর সামথিং, ঠিক আছে, 70 5 7 7 49, 10.7 এরকম চলতে থাকবে। তার মানে 21 আর 10.7 কে বড়, এই 21টা বড়। এটা বড়টা কখন পেলাম, যখন আমরা 15কে 5/7 দিয়ে ভাগ করে। ঠিক আছে, তাহলে বোঝা গেল বেশি হবে কখন, ভগ্নাংশের ক্ষেত্রে একটু উল্টে যাবে। ঠিক আছে, 1-এর থেকে ছোটো ভগ্নাংশের ক্ষেত্রে বেশি যখন হবে, দেখো 1 অংশের মূল্য বেশি, কিন্তু তখন তবুও আমি এখানে গুণ করব। ঠিক আছে, গুণ নয়, ভাগ করব। 1 অংশের মূল্য বেশি হলে আমরা সবসময় বলেছি কি, যে যখন দেখবো বেশি হচ্ছে তখন গুণ, কিন্তু এক্ষেত্রে ভাগ করতে হবে, কেননা না করলে, ভাগ করলেই তবে সেই বেশিটা আসবে, যেহেতু এটা ভগ্নাংশ সংখ্যা। বুঝে গেল? তাহলে এক্ষেত্রে আমি কী করব, এটা ভাগ করব। তাই 2825 ভাজিতক 5/7, ঠিক আছে, ভাজিতক 5/7 এত টাকা। এবার বার করব কি, 2/7 মূল্য। 2/7 মূল্য ধরে কত হবে, দেখো 1 অংশের মূল্য হচ্ছে এত, তাই 2/7টা কি ওর থেকে কম, তাই 2/7 মূল্য কমের সময় কী করতে বলেছি, ভাগ করতে। কিন্তু যেহেতু এটা ভগ্নাংশ, তাই এখানে গুণ করব। বুঝে গেল? ভগ্নাংশের ক্ষেত্রে উল্টে যাবে, 5/7 গুণিতক 2/7। এবার দেখো 5/7 দিয়ে ভাগ করার অর্থ কি, এটা সমান কি, এত টাকা। এটা সমান কি হয় দেখো, 28, তাহলে সমান সমান আসবে 2, এখানে লিখছি জায়গা নেই, ভাগ করার অর্থ 7/5 হবে এটা, তাই তো। ভাগ করলো, গুণে নিয়ে গেছিলো, এটা উল্টে যাবে, 7/5 ইন্টু কত আছে, 2/7, 7 7 কেটে গেল, আর 5 5 কাটলে কত, 5 5 25, 5 6 30, 5 5 25, এটাই চলে আসবে। ঠিক আছে, তাহলে কত আসছে, 5 2 10, 5 6 2 12 13, 5 10 11, এত টাকা। ঠিক আছে, এটাই 1130 টাকা হবে। তাহলে লিখবে কি, যে ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 মূল্য 1130 টাকা। ঠিক আছে, এখানে লিখবো, অতএব বলে ওই কথাটা লিখ। বোঝা গেল অঙ্কটা? খুব ভালো অঙ্ক, কিন্তু অঙ্কটা দাগ দিয়ে রাখো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 6 দাগেরটা স্টার মার্ক দিয়ে রাখো, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তার আগে 5 দাগের অঙ্কটাও ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, 5 দাগেরটা এবার যেটা বলবো, 7 দাগের অঙ্কটাও ইম্পর্টেন্ট। 7 দাগেরটা কী বলেছে দেখো, 7 দাগেরটা কী বলেছে, যে একটা শিবিরে 48 জন সৈন্যের জন্য 48 সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয়, তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, দেখো 48 জন সৈন্যের খাবার মজুদ আছে 7 সপ্তাহে, তাহলে বলবো একজন সৈন্যের খাবার মজুদ আছে
কতদিন হবে? একজন সৈন্যের জন্য যদি একজন সৈন্য খায় তাহলে সেই খাবারটা বেশি সপ্তাহ লাগবে, তাই তো? 48 জন খেলে 7 সপ্তাহ লাগবে, তাহলে একজন খেলে কত বেশি লাগবে, তবে বেশি খেলে কী হবে? গুণ হবে এখানে, তাহলে 7 × 48। এবারে অতএব কত বলেছে দেখো, আরও 8 জন যোগ হচ্ছে, তার মানে 48 সঙ্গে 8 যোগ হবে, 48 যোগ 8 সমান সমান কত? 56। এই 56 জন সৈন্যের খাবার মজুদ থাকবে, যদি খায় তাহলে খাবার মজুদ থাকবে কত দিনে? তাহলে এটা কী হবে? 56 জন হলে সেটা কমে যাবে, তাহলে 7 × 48/56, 7 আসছে 8 ছক 48, তার মানে 6 সপ্তাহের খাবার। ঠিক আছে, তাহলে লিখবো কি এখানে শেষে? লিখবে বলেছে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে, তাহলে শেষে লিখবে অতএব ওই পরিমাণ খাবারে 6 সপ্তাহ চলবে, 6 সপ্তাহ চলবে। ঠিক আছে, এই কথাটা লিখে দেবে। এই অঙ্কটাও ইম্পর্টেন্ট আছে। দেখো 8-এর দাগেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। এখানে কী বলেছে? একটা জাহাজে 50 জন নাবিকের জন্য 16 দিনের খাবার, দেখো 50 জন নাবিকের জন্য 16 দিনের খাবার মজুদ আছে। এবার 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন, 10 দিন পর যোগ দিয়েছে, তাহলে বলছে বাকি খাবারে সকলের আর কতদিন চলবে? এটা একটু বোঝো ভালো করে। প্রথমে ছিল কি 50 জন নাবিক, তারা যদি খায় 16 দিনের মতো খাবার আছে, মানে 16 দিন লাগবে তাদের, তারা খেলে প্রতিদিন খেলে 16 দিন তাদের সময় লাগবে সেটা শেষ করতে খাবারটা। 10 দিন পর, তার মানে 10 দিন পর আরও 10 জন যোগ হয়েছে, তার মানে 10 দিন ধরে তারা 10 দিন পরে যোগ হয়েছে, মানে কি তারা 10 দিন ধরে খেয়েছে, তাহলে এখন তাদের সেই 50 জন নাবিকের এখন তাহলে আর কত খাবার মজুদ আছে? আর তাহলে 6 দিনের খাবার, যেহেতু তাহলে 10 দিন ধরে খেলে পড়ে আছে আর 6 দিন, তাই তো? তাহলে 50 জন নাবিক এখন 6 দিনের খাবার আছে 50 জন নাবিকের জন্য। এই অবস্থায় 50 জনের সঙ্গে আরও কতজন যোগ হলো? 10 জন যোগ হয়েছে, তার মানে এখন হয়ে গেল 60 জন। এবার বলেছে এই যে 60 জন নাবিক, এটা বাকি খাবার মানে ওই 6 দিনের খাবার আছে, তাহলে 60 জন নাবিক এখন তাহলে ওই খাবারটা খেলে তাহলে সেটা কত দিনে শেষ হবে, কতদিন তাদের চলবে? 50 জনের জন্য 6 দিনের খাবার আছে, তাহলে 60 জন খেলে তাহলে নিশ্চয়ই কম হবে, কম বা বেশি, যেটা কম তো হবেই, কম দিন চলবে, তাই তো? আর সেটা কত দিন সেটা বার করতে হবে। বোঝা গেল? এবার চলো আমরা করবো সেটা। দেখো এটাই লিখবো, বাকি খাবারে 50 জন নাবিকের চলবে, এখানে কিন্তু বিয়োগ দেবে, 6 সরাসরি লিখে দেবে না, বিয়োগ দেবে। 16 - 6 দিন মানে সমান 6 দিন, 6 দিন লাগলো, এটা করবে। এটা আমি নিচে করেছি কারণ যে জায়গা নেই বলে, তোমরা কিন্তু এক লাইনে করবে। এটা হলো, তাহলে এবারে একজন ওই বাকি খাবারে একজন নাবিকের কতদিন চলবে? তাহলে একজন নাবিকের সেটা তাহলে বেশি দিন লাগবে, মানে তাহলে এটা কী করবো? গুণ করব, তাহলে 50-এর সঙ্গে 6 গুণ এতদিন। এবারে বাকি খাবারে কত? 10 জন যোগ হয়েছে, তাহলে এখানে সেই যোগটা দেখাবো, তো 50 + 10 সমান কত হচ্ছে? 60 জন। 60 জন নাবিকের কতদিন চলবে? তাহলে 60 জন নাবিকের হলে কম দিন, তাহলে এটা ভাগ করব, 50 × 6/60 এত দিন। এটা কাটাকাটি করলে দেখো এটা থাকছে 10 দিয়ে কাটছি, এটা 6 আর 6 দিয়ে এটা 6 কেটে গেল, তাহলে হলো 5 দিন। তাহলে কত হলো? 5 দিন। তাহলে এবার লিখব কি? অতএব বাকি খাবারে সকলের আর 5 দিন চলবে। ঠিক আছে, লিখব কি? অতএব বাকি খাবারে সকলের আর 5 দিন চলবে। বোঝা গেল? এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে তোমাদের। এখানে এটা দেখিয়ে দেবে 50 + 10 = 60। ঠিক আছে, এখন দেখিয়ে দেবে, ডাইরেক্ট 60 লিখবে না বা ডাইরেক্ট এখানে 6 লিখবে না, কারণ 6টা কোথা থেকে এলো 60টা কোথা থেকে এলো সেটা বলতে হবে। ঠিক আছে, দেখো 9-এর দাগেরটা কী বলেছে? 9-এর দাগেরটাও ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। ঠিক আছে, বলেছে 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে। এটা 8-এর দাগের মতোই, ঠিক আছে, একটু মতোই একটি বাড়ির কাজ সম্পূর্ণ করে ঠিক করা আছে। ঠিক আছে, কিন্তু 6 দিন পর তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো 6 দিন পর। তাহলে হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজটা শেষ করবে। ঠিক আছে, কতদিন শেষ করবে? এবার দেখো বোঝার চেষ্টা করো। প্রথমে 20 জন লোক যদি কাজ করতো, তারা কতদিনে শেষ করতো? 30 দিনে বাড়ি সারানোর কাজটা শেষ করে দিত। ঠিক আছে, যদি টানা কাজ করে যেত, কিন্তু দেখা পাচ্ছে 6 দিন পরে 8 জন অসুস্থ হয়েছে। তার মানে 6 দিন পর অসুস্থ হয়েছে মানে কি? 6 দিন কাজটা হয়েছে, 6 দিন 20 জন কাজ করেছে, তাহলে 6 দিন পরে তাহলে আর পড়ে আছে কতদিন? তাহলে এখন 20 জন লোকের জন্য 20 জন লোক কাজ করলে আর কত দিনে শেষ করতে পারবে? 24 দিনে। এটাই পড়ে আছে, 6 দিন বিয়োগ করলে 30 থেকে
ছয় বিয়োগ করলে কত হয় 24। তাহলে 20 জন যদি কাজ করে 24 দিনে শেষ করে দেবে, ঠিক আছে। কিন্তু ওই 6 দিন পরে দেখা গেলো 8 জন অসুস্থ হয়ে পড়েছে। তাহলে এখন লোক কতজন আছে? লোক 20 থেকে 8 জন বিয়োগ করে তাহলে 12 জন। তাহলে এখন 12 জনের ওই কাজটা শেষ করতে হবে। তাহলে কদিন লাগবে সেটা বার করতে হবে। বোঝা গেল? তার মানে 20 জন লোক করলে 24 দিনে শেষ করে, তাহলে 12 জন লোক করলে কত দিনে শেষ করে, এটাই বার করতে হবে ঐকিক নিয়মে। ঠিক আছে? এটাই হচ্ছে অঙ্কটা। এবার চলো কীভাবে করবে দেখে না। দেখো, এটা একটু অন্যভাবে করব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এই কথাটা লিখব। লিখে সমস্যাটি কী, যে প্রথমে 20 জন লোক ছিল, তাই তো? 20 জন লোক ঠিক করেছিল 30 দিনে কাজটি সম্পন্ন করবে। 20 জন লোক, আর 6 দিন পর 8 জন। তাহলে 20 জন লোক, এখানে লোকের জায়গায় 20 জন লোক 6 দিন পর যেহেতু, সেই জন্য এখানে কি করব, 30 থেকে 6 বিয়োগ দেবো। 30 থেকে 6 বিয়োগ দিয়ে এটা কত হচ্ছে 24। তার মানে 20 জন লোকের জন্য 24 দিন আছে সময়, তাই তো? 24 দিন সময়। আর 8 জন অসুস্থ হয়ে পড়েছে, সেই জন্য এখানে 20 থেকে 8 বিয়োগ দেবো, দিলে এখানে কত হচ্ছে 12। তাহলে 12 জন লোক এখানে কত দিনে কাজটি সম্পন্ন করবে, এটাই হচ্ছে সমস্যাটা পুরোপুরি। ঠিক আছে? এবার আমরা নিচে কি, এটা গণিত ভাষার সমস্যাটি এটাই লিখে দিলাম। লোক সংখ্যা এত, আর এইটা বোঝা গেল, এইটাই হচ্ছে সমস্যাটা। এবারে কী লিখব, এবার আমরা ঐকিক নিয়মে করব কি, যে 20 জন লোক, ঐকিক নিয়মে যেটা লিখবো সেটা এবার দেখে নাও। এখানে বলে দিই আর একটু কথা। এখানে লোক সংখ্যা যখন, এটা হচ্ছে দুটো বিষয়, এটা লোক সংখ্যা, এটা সময়, এই দুটো বিষয় যখন লিখবে তখন কিন্তু এককটা কী সেটা পাশে লিখে দেবে। যেমন লোক সময়ের ক্ষেত্রে এখানে জন, আর সময়ের ক্ষেত্রে এখানে দিন, এত দিন সময় লাগছে, ঠিক আছে? প্রতিটা ক্ষেত্রে এরকম অঙ্ক আর যখন আসবে তখনই ওই রকম বিষয়টার পাশে এককটা লিখে দিতে হবে। দেখো, প্রথমে এইটাই লিখব, 20 জন লোক বাড়ি সারানোর কাজ শেষ করবে 24 দিনে। তাহলে একজন লোক বাড়ি সারানোর কাজ শেষ করবে, কত হবে, একজন লোক হলে কী হবে, একজন লোকের বেশি সময় লাগবে, তাই তো? 20 জন লোকের 24 দিন, একজন লোক হলে বেশি সময়, তাই এটাকে কী করতে হবে, গুণ করতে হবে। 20 গুণ 24, তাহলে এখন বার করতে হবে কি 12, যে সমস্যাটা তৈরি করেছিলাম সেইটাই। 12 জন লোক বাড়ি সারানোর কাজ শেষ করবে, তাহলে কত হবে, 12 জন লোক হলে এটা কম সময়, তাহলে এটা ভাগ করব 12, এটাই। এবারে 12 দুগুণে 24, মানে 40। তাহলে 12 জন লোক যদি কাজ করে তাহলে আমার কত দিন সময় লাগবে, 40 দিন। তাহলে এখানে যেটা জানতে চাইছে কি, হিসাব করে দিই কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। তাহলে অতএব লিখবে যে 40 দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। বুঝে গেল? অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক। দেখো এবার 10-এর দাগেরটা, এটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে। এখানে 3টে বিষয় কি বলেছে, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে। 3টে বিষয়, কৃষক, সময় আর জমির পরিমাণ, 3টে। তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন? ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। দেখো আমি কীভাবে করব, দেখো একটাকে কীভাবে করবে দেখে নাও। প্রথমে একটাকে অফ রাখবো, মানে একটাকে সমান রাখবো আর একটাকে ধরে করব, ঠিক আছে? যদি আমি প্রথমে ধরে নিই যে কৃষকটা, বা প্রথমে যদি আমি ধরে নিই যে সময়টাকে আমি এখানে অফ রাখছি। অফ মানে কি, হাত চাপা দিয়ে রাখলো, মানে সময়টা এখানে নেই ধরে নেবো। তার মানে এইভাবে করব যে 25 জন কৃষক যত সময় হোক, এখানে এই 12 দিনে যা কাজ করছে, 25 জন কৃষক 12 দিনে যা কাজ করছে, এবার 30 জন কৃষক 12 দিনে কত কাজ করবে সেটা আমরা বার করব, ঠিক আছে? তো মানে সময়টাকে স্থির রাখবো, বোঝা গেল? প্রথমে এটা আমরা বার করব। যেহেতু এখানে 30 জন বলেছে, তাহলে আমরা কী করব, 25 জন কৃষক 12 দিনে যদি এত কাজ করে, তাহলে একজন কৃষক, ঐকিক নিয়মে বার করছি, একজন কৃষক 12 দিনে, এটা ঠিক স্থির রাখছি, 12 দিনে জমি চাষ করেন, তাহলে কত হবে, একজন কৃষক যদি 12 দিনে জমি চাষ করতে হয় তাহলে তার সময়টা, তাহলে কত বিঘা জমি, বেশি বিঘা জমি চাষ করবে না কম বিঘা? 25 জন যদি সে 15 বিঘা জমি চাষ করে, তাহলে একজনে আরও কম চাষ করবে, তাই তো? তাহলে এটা ভাগ করতে হবে, ভাগ করবো কত, 15। আর যেটার মধ্যে আমরা আলোচনাটা করছি, যেটা স্থির আছে সেটা ভাগ করব না, সেই সংখ্যাটা বেশি কম হচ্ছে কার, কৃষক আর বিঘার মধ্যে, সেই জন্য কৃষকের যে 15 বিঘা, 15কে 25 ভাগ করবো। বুঝে গেল? এই হচ্ছে নিয়ম। তাহলে 15কে 25, এত বিঘা, ঠিক আছে, একজনের জন্য। এবার বার করবো 30 জন, যদি এখানে বলেছে 30 জন কৃষক, তাহলে এখানে বার করবো 30 জন।
30 জন কৃষক ওই 12 দিনে, ঠিক আছে, দিনটা আমার এখানে ঠিক আছে, 12 দিনে জমি চাষ করেন, তাহলে কত হবে? 30 জন কৃষকের ক্ষেত্রে তাহলে কী হবে? তাহলে বেশি চাষ করবে, তাই তো? তাহলে এখানে গুণ হবে 15/25 × 30, এই হয়ে গেল। এইটা একটা বার হলো। এবারে 16 দিনে, এবার আমরা লোক সংখ্যাটা ঠিক স্থির থাকবে, লোক সংখ্যা 30 জনই থাকবে, ওর 30 জন চেয়েছে। এবার দেখব 30 জন 16 দিনে কতটা কাজ করতে পারে, তাই তো? সেটা বার করতে গেলে আগে একদিনে কত করে সেটা বার করি। 30 জন কৃষক একদিনে এবারে কৃষকটা স্থির, ঠিক আছে, একদিনে কত বিঘা জমি চাষ করবে? 30 জন 12 দিনে যতটা চাষ করতো, একদিনে যদি চাষ করে তাহলে কম চাষ করবে, তাই তো? তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 15 × 30/25 ভাজিতক 12 মানে এটা গুণ হয়ে যাবে এখানে 12 দিয়ে, ঠিক আছে, নিচে গুণ হয়ে যাবে। এটা হয়ে গেল। এবার আমাদের বার করতে হবে কি, অতএব 30 জন কৃষক 16 দিনটা চেয়েছে তো, 16 দিনে কত টাকা কাজ করতে পারবে? তাহলে 16 দিন এখানে কী যাবে? গুণ হবে। তাই একদিনে যতটা করতে পারতো, যত বিঘা চাষ করতে পারতো, 16 দিন হলে বেশি বিঘা চাষ করবে, তাই এখানে গুণ হয়ে যাবে। তার মানে 15 × 30 × 16 নিচে 25 × 12। এবার দেখো কাটাকাটি করবো। এবার আমরা কাটাকাটি করবো, এটা 5 দিয়ে কাটো, 5 3 5 5 এবারে 5 6 30, এটা হচ্ছে 6, আর 6 দিয়ে এটা কাটলে 6 দুগুণে 12, আর 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 8 দুগুণে 16, তাহলে 8 আর 3 পড়ে আছে, তাহলে কত হচ্ছে? এটা সমান সমান এখানে লেখো, এখানে জায়গা নিই, মানে তোমাদের দেখতে পাবেন, মানে এখানে লিখছি 24 বিঘা। তাহলে কত বিঘা হলো? 24 বিঘা। তাহলে অর্থাৎ কী লিখে দেবো হচ্ছে 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবেন। বোঝা গেল? এটাই হচ্ছে অঙ্কটা। তোমরা দেখো, যদি এটা না বুঝতে পারো, তোমরা এটা এখানে কাটাকাটি করে ছোটো করে নিতে পারো, নিয়ে তারপরে এটা করতে পারো, ঠিক আছে? পরেরটা দেখো, এই 10-এর দাগের অঙ্কটা তোমরা আরেকটা নিয়মে করা যেত। ওই যে গণিতের ভাষার সমস্যা, যেটা আগের অঙ্কটা 9-এর অঙ্কটার ক্ষেত্রে করেছিলাম, ওইভাবে সমস্যাটি তৈরি করে 9-এর অঙ্কটার ক্ষেত্রে করেছিলাম, ওই সমস্যাটি তৈরি করেও করা যেত ওইভাবে, ঠিক আছে? সেইভাবে করা যেত, আর একটু শর্টে, আর একটু মানে ছোটো করেও করা যেত। এটা তোমাদের ঐকিক নিয়মে করে শেখালাম, সেটা অন্যভাবেও, মানে সেটাকে বলে ত্রৈরাসিক নিয়ম, যে নিয়মটা এখনও তোমাদের শেখানো হয়নি, তোমরা জানো না বলে, ক্লাস 6এও হয়নি, সেই জন্য আমি ওই নিয়মটা যাইনি, ঠিক আছে? তোমাদের যখন ত্রৈরাসিক বা সমানুপাতের যে নিয়মটা আছে, সেটা তো ত্রৈরাসিকের একটা ভাগ, যখন আমরা এই পরে ক্লাস অনুপাত সমানুপাত করাবো, তখন আমি এই অঙ্কটাই তোমাদের কী করে সহজে করা যায় ওখানে যখন করাবো তখন বুঝতে পারবে, তখন বলে দেবো এইটাও ওইভাবে করা যাবে, ঠিক আছে? এটাই এখন সেজন্য ঐকিক নিয়মে তোমাদের শিখিয়ে দিলাম, এইটা করলাম। এটাও তোমাদের কেমন লাগলো, মানে কি এটা কি খুব কঠিন লেগেছে? আশা করি তোমাদের কঠিন লাগে না, সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। তাহলে ওই নিয়মটা শেখানোর পরে দেখবে তোমরা এটা অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো, ঠিক আছে? আর ভালো করে অঙ্কগুলো, প্রতিটা অঙ্ক ভালো করে মন দিয়ে, আশা করি মন দিয়ে ভিডিওটা দেখলে বুঝতে পারবে তোমরা। আর যদি কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সেগুলো প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আজ এই পর্যন্ত।